দিল্লি আসার আগে ও আম্বালায় থাকত। আম্বালার যেখানে আর্মির লোকেরা থাকে সেই এলাকায়। তখন অনেক গোরা সাহেব ওর খদ্দের ছিল। এইসব গোরাদের সঙ্গে মেলামেশার জন্যই 10-12টা ইংরেজি শব্দ ও শিখে ফেলেছিল। এমনিতে সেসব শব্দ ও কথাবার্তায় ব্যবহার করত না, কিন্তু দিল্লি আসার পর যখন দেখল যে ব্যবসা একেবারেই চলছে না, তখন একদিন ওর প্রতিবেশী তমঞ্চা জানকে বলল, এবারের নিবেদন সাদাত হাসান মান্টোর গল্প কালো সালওয়ার। গল্প পাঠে ও খদ্দেরের চরিত্রে দেবরাজ ভট্টাচার্য, সুলতানার চরিত্রে জয়তী চক্রবর্তী, ভাষান্তর এবং পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে কালো সালওয়ার। These live very bad. মানে এই জীবনটা খুবই খারাপ, কাজ নেই এখানে, খাওয়া জোটাই দায়। আম্বালার ক্যান্টনমেন্ট এলাকায় ওর ব্যবসা দারুণ চলত। সেখানকার গোরা সাহেবরা মদ খেয়ে ওর কাছে আসত। 3-4 ঘন্টায় 8-10টা গোরা সাহেবকে সামলে 20-30 টাকা রোজগার করা কোনো ব্যাপারই ছিল না। সাহেবরা ওর দাম কমাতে বললে ও বলতো, সাহেব, আমি তোমার কথা বুঝতে পারছি না। সাহেব খুব বেশি জোরাজুরি করলে নিজের ভাষায় গালি দেওয়া শুরু করে দিত। তারা অবাক হয়ে ওর মুখের দিকে তাকালে ও বলতো, সাহেব, তুমি একটা আস্ত গাধা, তুমি একটা হারামজাদা আছো। কিন্তু এইসব বলার সময় ওর মুখের রেখায় একটুও রাগ প্রকাশ পেত না, বরং খুব মিষ্টি করে কথা বলতো। ওর বলার ধরন শুনে সাহেব হেসে ফেলত। আর তখন সেই সাহেবের চেহারা দেখে ওর তাকে সত্যিই একটা আস্ত গাধা বলেই মনে হতো। দিল্লিতে আসার পর থেকে একটাও গোরা সাহেব ওর কাছে আসেনি। দিল্লি এসেছে 3 মাস হয়ে গেল, কিন্তু এই 3 মাসে ওর কাছে 6টা মাত্র লোক এসেছে, মাত্র 6টা। মানে হিসেব করে দেখলে গড়ে মাসে 2টো করে। আর এই 6টা লোকের কাছ থেকে ওর আমদানি হয়েছে 18.5 টাকা। কয়েকবার ও বলার চেষ্টা করেছিল 3 টাকায় হবে না, একটু বেশি লাগবে, কিন্তু কেউ কথাই শোনে না। সুলতানা এদের মধ্যে 5 জনকে রেট বলেছিল 10 টাকা করে, কিন্তু আশ্চর্য, প্রত্যেকে সেই একই কথা বলে, 3 টাকার চেয়ে 1 পয়সা বেশি দেব না। কে জানে কি ব্যাপার, এরা প্রত্যেকে ওর দাম 3 টাকা ধরে বসে আছে। 6 নম্বর লোকটাকে ও নিজেই বলল, একবারের জন্য 3 টাকা করে নেব, তার চেয়ে 1 পয়সা কম নেব না। তাতে রাজি হতো থাকো, নাহলে ফটো এখান থেকে। লোকটা আর তর্ক করেনি। তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাবুটা যেই কোট খুলতে শুরু করেছে, অমনি সুলতানা বলে উঠেছে, দুধের জন্য কিন্তু আরো 1 টাকা লাগবে বলে দিলাম, বার করো বার করো। না, লোকটা অবশ্য 1 টাকা দেয়নি, কিন্তু নতুন বাদশার ছাপ মারা চকচকে একখানা আধুলি পকেট থেকে বের করে সুলতানার দিকে বাড়িয়ে দিয়েছিল। সুলতানাও আর কথা না বাড়িয়ে চুপচাপ নিয়ে নিয়েছিল। যাক বাবা, নেই মামার চেয়ে কানা মামা ভালো। 3 মাসে 18.5 টাকা। এই ঘরের ভাড়াই তো 20 টাকা। ঘরের মালিক ইংরেজিতে যাকে বলে ফ্ল্যাট। এই ফ্ল্যাটে এমন পায়খানা আছে যাতে চেন টানলে সব নোংরা জলের সঙ্গে নলের মধ্যে দিয়ে জোরসে একেবারে নিচে চলে যায়। কিন্তু খুব জোরে শব্দ হয়। প্রথম ওই শব্দ শুনে সুলতানা ভয় পেয়ে যেত। প্রথম দিন যখন ও পায়খানায় গিয়েছিল, সেদিন ওর কোমরে খুব ব্যথা করছিল। ওঠার সময় ওই ঝুলে থাকা শেকলটা ধরে উঠতে গেল। শেকলটা দেখে ওর মনে হয়েছিল যে এ তো বড় লোকদের থাকার জায়গা, তাই হয়তো শেকল লাগানো আছে যাতে ওঠার সময় কষ্ট না হয়। কিন্তু সেদিন শেকল ধরে যেই উঠতে গেছে, অমনি খটখট করে আওয়াজ, আর তারপরে একদম জোরে জল বেরিয়ে এলো। ভয়ে নিজের অজান্তেই ওর গলা দিয়ে চিৎকার বেরিয়ে এসেছিল, ও মা গো,
এসব আবার কি? খুদা বখশ তখন ঘরে নিজের ফটোগ্রাফির জিনিসপত্র নিয়ে কাজ করছিল। পরিষ্কার বোতলে হাইড্রোকুইনিন ঢালতে ঢালতে সুলতানাকে জিজ্ঞেস করল, কি হলো? ওই চিৎকারটা তুমি করলে? সুলতানার তখনও বুক ধড়ফড় করছিল। কোনো মতে বলল, বাপ রে, করবো না। এটা পায়খানা না অন্য কিছু? মাঝখানে রেলগাড়ির মতো চেন লাগিয়ে রাখে কেউ। কোমরটা ব্যথা করছিল, চেনটা ধরে উঠতে গেলাম। কি অবস্থা! চেনটা ধরতেই বাপ রে বাপ, ধামাকা হলো যেন একেবারে। কি বলবো? আরে ও সব কুছ নেই। খুদা বখশ খুব হেসেছিল আর সুলতানাকে বুঝিয়ে দিয়েছিল যে এ হলো নতুন ধরনের পায়খানা। এতে শেকল টানলে এক ধাক্কায় সব ময়লা নিচে মাটিতে চলে যায়। খুদা বখশ আর সুলতানার আলাপ যেভাবে হয়েছিল সে আরেক কাহিনী। খুদা বখশ রাওয়ালপিন্ডির লোক। এন্ট্রান্স পাশ করার পর সে লরি চালানো শিখেছিল। তারপর 4 বছর রাওয়ালপিন্ডি আর কাশ্মীর রুটে লরি চালাতো। এই করতে করতেই কাশ্মীরের এক মেয়ের সঙ্গে ওর ভালোবাসা হলো। তাকে নিয়ে সে পালিয়ে এলো লাহোরে। তারপর লাহোরে কোনো কাজ না পেয়ে মেয়েটাকে একদিন পেশায় লাগিয়ে দিল। 2-3 বছর এরকম চলল। তারপর মেয়েটা একদিন আরেকটা লোকের সঙ্গে পালিয়ে গেল। খুদা বখশ শুনেছিল সে আম্বালায় গেছে। তাকে খুঁজতে খুঁজতেই সে আম্বালা গিয়ে পৌঁছয়। আর আম্বালায় ওর সঙ্গে দেখা হয়ে গেল সুলতানার। সুলতানার খুদা বখশকে খুব ভালো লেগেছিল। সেই থেকে দুজনের সম্পর্কের শুরু। খুদা বখশ আসাতে সুলতানার ব্যবসা চলতে লাগলো রমরমিয়ে। সুলতানার অবশ্য কুসংস্কার ছিল। ওর মনে হলো খুদা বখশ ওর জন্য পয়া। ও আসাতেই সুলতানার ব্যবসার এত বাড়বাড়ন্ত। এই জন্যই খুদা বখশের গুরুত্ব ওর কাছে আরও বেড়ে গেল। খুদা বখশ আম্বালায় সাহেবদের ছবি তুলে বেড়াত। 1 মাসের মধ্যে এলাকার অনেক সাহেবের সঙ্গেই ওর পরিচয় হয়ে গিয়েছিল। ওই এলাকায় খুদা বখশের দৌলতে অনেক গোরা সাহেব সুলতানার নিয়মিত খদ্দের হয়ে গিয়েছিল। আর ওর রোজগারও হয়ে গিয়েছিল আগের চেয়ে দ্বিগুণ। সুলতানা কানের দুল কিনেছিল, 5.5 ভরির 8টা বালাও গড়িয়েছিল, বেশ কটা ভালো ভালো শাড়িও কিনেছিল, ঘরে ফার্নিচার আনিয়েছিল। সব মিলিয়ে আম্বালা ক্যান্টনমেন্টে ওদের দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু তারপর খুদা বখশের কি মনে হলো কে জানে, দিল্লি যাওয়ার কথা ঠিক করে বসল। সুলতানাই বা না করে কিভাবে? খুদা বখশকে তার যে বড় পয়া বলে মনে হয়। সে সানন্দে রাজি হয়ে গেল। ওর মনে হয়েছিল এত বড় শহর যেখানে স্বয়ং লাট সাহেব থাকেন, সেখানে ওর ব্যবসা আরও ভালো চলবে। তাই ঘরের জিনিসপত্র বেচে বুচে দিয়ে খুদা বখশের সঙ্গে চলে এলো দিল্লি। এখানে এসে খুদা বখশ 20 টাকা ভাড়ায় ছোট্ট একটা ফ্ল্যাট নিল। আর তারপর থেকে দুইজনে এইখানে। রাস্তার ধারে পরপর একই রকমের দেখতে সারি সারি বাড়ি চলে গেছে। মিউনিসিপ্যাল কমিটি যৌনকর্মীদের জন্যই একটা এলাকা আলাদা করে দিয়েছিল, যাতে তারা শহরের সব জায়গায় যেখানে সেখানে ব্যবসা পেতে না বসে। বাড়িগুলোর নিচের তলায় দোকান আর ওপরে দোতলা ফ্ল্যাট। সবগুলো বাড়ি এক রকমের দেখতে বলে শুরুর দিকে নিজের ফ্ল্যাট খুঁজে পেতে সুলতানা মুশকিলে পড়ত। তারপর নিচের তলায় লন্ড্রিওয়ালা সামনে বোর্ড টাঙিয়ে দিল। তাতে বাড়ি খুঁজে পেতে সুবিধে হলো। বোর্ডে লেখা, এখানে ময়লা জামা কাপড় ধোয়া হয়। এই বোর্ডটা দেখেই ও ফ্ল্যাটটা চিনতে পারত। এভাবে ও অনেকগুলো চিহ্ন ঠিক করে রেখেছিল। যেমন বড় বড় অক্ষরে যেখানে কয়লার দোকান লেখা, সেখানে ওর বন্ধু হীরাবাই থাকে। মাঝে মাঝে রেডিওতে যে গান গাইতে যায়, সেই হীরাবাই। যেখানে যাত্রীদের খাওয়ার ভালো ব্যবস্থা আছে, এই কথাটা লেখা, সেখানে ওর আরেক বন্ধু মুখতারের ফ্ল্যাট। খাটের কারখানার ওপরে আনোয়ারি থাকে। কারখানা শেঠজির কাছে সে বাঁধা। শেঠজিকে রাতের বেলায় কারখানার দেখাশোনা করতে হয় বলে রাতে তিনি আনোয়ারির কাছেই থাকেন। দোকান খুললেই কি সঙ্গে সঙ্গে আর খদ্দের আসে?
প্রথম মাসটা সুলতানা যখন বেকার বসেছিল তখন এই কথা বলেই নিজেকে সে বোঝাতো। কিন্তু 2 মাস পার হয়ে যাবার পরেও যখন একটা লোকও ওর কোঠিতে এলো না, তখন ওর চিন্তা হতে লাগলো। আয় খুদা বাক্স, আজ এখানে আসার পর আমার পুরো 2 মাস হয়ে গেল, কিন্তু কোনো খদ্দেরই এলো না। জানি বাজার খারাপ যাচ্ছে, কিন্তু তা বলে এত খারাপও নয় যে 2 মাস কেউ মুখ দেখতে পর্যন্ত এলো না। ক্ষুধাবক্স বেশ অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তাও চুপ করে রইল। সুলতানা বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সিঁড়িতে কারোর পায়ের শব্দ শোনা গেল। একটু পরে দরজায় টোকা পড়তে ক্ষুধাবক্স লাফিয়ে উঠে দরজা খুলে দিল। যে এলো সেই লোকটাই ছিল দিল্লিতে সুলতানার প্রথম খদ্দের, যার সঙ্গে 3 টাকায় সওদা রফা হয়েছিল। তারপর দেখতে দেখতে আরও 5 জন এলো, মানে 3 মাসে মোট 6 জন। এদের থেকেই সুলতানার 18.5 টাকা রোজগার হয়েছে। মাসে 20 টাকা তো ফ্ল্যাটের ভাড়াতেই চলে যায়। জলের ট্যাক্স আর ইলেকট্রিক বিলের খরচ আলাদা। এসবের বাইরে ঘরের অন্যান্য খরচও তো আছে, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ওষুধ বিশুধ। আর এদিকে রোজগার কিচ্ছু নেই। 3 মাসে 18.5 টাকা, এ কি রোজগার বলে? সুলতানার চিন্তা বাড়তে লাগলো। আম্বালায় বানানো তার 5.5 তোলার সেই 8টা কাঁকন আস্তে আস্তে বিক্রি হয়ে গেল। শেষ বালাটা বিক্রির সময় সুলতানা ক্ষুধাবক্সকে ডেকে বলল, আই খুদা বাক্স, আমার কথা শোনো, চলো না আমবালা ফিরে যাই। আছেটা কি এখানে বলো তো? লাট সাহেব এখানে থাকে তো আমাদের কি? এখানে আমাদের পোষাচ্ছে না গো। আম্বালায় তোমার কাজও তো ভালো চলতো, তাই না? চলো না ফিরে যাই। লোকসান যা হয়েছে সব পুষিয়ে নেব। এই না, যাও বালাটা বিক্রি করে দিয়ে এসো। আমি সব গোছগাছ করে রাখছি। আজ রাতের গাড়িতে এখান থেকে চলে যাব আমরা। না জানেমান, আম্বালা আর যাব না, এই দিল্লিতে থেকে রোজগার করব। তোমার সব চুরি আবার ফিরে পাবে দেখো। আরে আল্লাহর উপর ভরসা রাখো, যা করার সব উনি করেন। এখানেও উনি ঠিক কুছ না কুছ ব্যবস্থা করেই দেবেন। সুলতানা আর কিছু বলেন। এইভাবে শেষ বালাটাও তার হাত থেকে চলে গেল। নিজের শূন্য হাতের দিকে তাকিয়ে ওর কান্না পেত। কিন্তু কি করবে, হাতে পয়সা নেই, পেট চালাতে হবে তো। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। আর রোজগার? খরচের 4 ভাগের 1 ভাগ। দুশ্চিন্তায় সুলতানার ঘুম আসতে চায় না। ক্ষুধাবক্স সারাদিন বাড়ি থাকে না, সে নিয়েও সুলতানার মন খারাপ করে। প্রতিবেশীদের মধ্যে 2-4 জনের সঙ্গে ওর আলাপ ছিল, তাদের সঙ্গে খানিকটা সময় গল্প গুজব করে কাটানো যায়। কিন্তু রোজ তাদের বাড়ি যাওয়া আর গিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকা সুলতানার একদম ভালো লাগে না। আস্তে আস্তে তাদের সঙ্গে দেখা করাই বন্ধ করে দিল। সারা দিন ফাঁকা বাড়িতে একা বসে থাকে। বসে বসে কখনো সুপুরি কাটে, কখনো পুরনো জামা কাপড় সেলাই করে, কখনো আবার বাইরে বেরিয়ে বারান্দায় গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপারের ট্রেন যাওয়া আসা আর কার শেডে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। রাস্তার ওপারে লম্বা একটা গুদাম ঘর, তার বাঁ দিকের মাঠের মতো খালি জায়গাটায় জালের মতো অসংখ্য রেল লাইন। সুলতানা দেখত রেল লাইনের লোহার পাতগুলো রোদ পড়ে ঝকঝক করছে। তারপর তার হাতের নীলচে শিরাগুলোর দিকে তাকাত। সেগুলোও যেন তার ত্বকের ওপর অবিকল রেল লাইনের মতো ফুটে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সে যখন ব্যালকনিতে গিয়ে দাঁড়াত, তার মনে একটা অদ্ভুত ভাবের উদয় হতো। যখন দেখত ইঞ্জিনগুলো এক একটা বগিকে ধাক্কা দিয়ে লাইনের উপর ছেড়ে দিচ্ছে,
আর তারপর সেগুলো নিজের মতো চলতে থাকছে, তখন তার নিজের কথা মনে হতো কেউ যেন তাকেও একদিন এমনিভাবে লাইনে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর থেকে সে একা নিজের মতো চলে বেড়াচ্ছে। সময় সময় অন্য লোকেরা কাঁটা ঘুরিয়ে গতিপথ বদলে দিচ্ছে, আর সে নিজের মতো চলে যাচ্ছে কে জানে কোথায়। তারপর একদিন আসবে যখন সেই ধাক্কার জোর আস্তে আস্তে ফুরিয়ে আসবে, আর তখন তার চলাও যাবে বন্ধ হয়ে। আম্বালায় ও যেখানে থাকতো সেই বাড়িটাও স্টেশনের কাছেই ছিল, কিন্তু ওখানে থাকতে ট্রেনগুলোকে এমনভাবেও কখনো দেখেনি। খুদাবক্সকেও অনেকবার করে বলল, দেখো, আমার দিকে একবার তাকিয়ে দেখো, একটু দয়া করো আমায়, বাড়িতে থেকো মাঝে মাঝে। আমি সারা দিন এখানে এমন ভাবে পড়ে থাকি যেন আমার অসুখ করেছে। জানেমান, আমি বাইরে কিছু রোজগারের চেষ্টায় আছি। আল্লাহ মুখ তুলে তাকালে কিছু দিনের মধ্যে বিপদ কেটে যাবে, ভরসা রাখো। পুরো 5 মাস হয়ে গিয়েছে, কিন্তু এতদিনও না সুলতানার ব্যবসা জমেছে না খুদাবক্সের। সামনেই মুহররম, কিন্তু সুলতানার কাছে কালো পোশাক বানানোর মতো কিচ্ছু ছিল না। মুখতার লেডি হ্যামিল্টনের একটা কালো কামিজ বানিয়েছে, হাতে কালো জর্জেটের কাজ, ম্যাচিং করে পরার জন্য ওর কাছে কালো সালোয়ারও ছিল, চোখের কাজলের মতো চকমকে। আনোয়ারি রেশমি জর্জেটের দারুণ একটা শাড়ি কিনেছিল। ও সুলতানাকে বলেছিল এই শাড়ির সঙ্গে পরার জন্যে ও সাদা পেটিকোট কিনবে, এখন এটাই ফ্যাশন। একজোড়া কালো ভেলভেটের জুতোও নিয়ে এসেছে আনোয়ারি, নরম তুলতুলে। সুলতানার মনটা একদম ভেঙে গেল। মুহররমের সময় পরবার জন্য এমন সব পোশাক কেনার কোনো উপায়ই ওর নেই। আনোয়ারি আর মুখতারের জামা কাপড় দেখে সুলতানা যখন ফিরল, তখন ওর মনটা একদম খারাপ হয়ে গেছে। বুকের মধ্যে যেন ফোঁড়ার মতো কিছু একটা হয়েছে। ঘর একদম ফাঁকা। খুদাবক্স যেমন সবসময় বাইরে থাকে, তখনও তাই। মাথার নিচে একটা তাকিয়া রেখে সুলতানা কার্পেটের উপর শুয়ে রইল। উঁচু তাকিয়ায় শুয়ে শুয়ে যখন ঘাড় ব্যথা করতে লাগলো, তখন উঠে বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, যদি কষ্টটা একটু কমে। চুপচাপ রাস্তার লোকজন দেখতে লাগলো। তখন সন্ধে হয়ে আসছে। একটা লোক ঘাড় উঁচু করে সুলতানার দিকে তাকিয়ে আছে। সুলতানা তার দিকে তাকিয়ে হাসল। তারপর ওর নজর পড়ল রেল লাইনের ওপর এগিয়ে আসতে থাকা ইঞ্জিনটার দিকে। হঠাৎ কেন জানি মনে হলো ইঞ্জিনটাও যেন কালো কাপড় দিয়ে নিজের শরীরটা ঢেকে নিয়েছে। লোকটা তখনও গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই লোকটাই একটু আগে লোভী দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছিল। সুলতানা লোকটার দিকে তাকিয়ে হাতের ইশারা করে ডাকল। লোকটা এপাশ ওপাশ দেখে হাতের ইশারায় জিজ্ঞেস করল কোন দিক দিয়ে আসবে। সুলতানা তাকে রাস্তা বলে দিল। লোকটা তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মহানন্দে উপরে চলে এলো। সুলতানা তাকে বসালো কার্পেটের ওপর। আপনি উপরে আসতে ভয় পাচ্ছিলেন কেন? ভয়ের কি আছে? এ কথা কেন মনে হলো তোমার? না, দেখলাম কিছুক্ষণ আপনি দাঁড়িয়েই রইলেন, তারপর কি ভেবে এখানে এলেন আর কি। তুমি ভুল করছো। আমি তোমার ওই ওপরের তলার ফ্ল্যাটের দিকে দেখছিলাম। ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজনকে কাজকলা দেখাচ্ছিল। আমার কৌতূহল হলো, তাই দাঁড়িয়ে দেখছিলাম। তারপর ব্যালকনিতে সবুজ আলো জ্বলে উঠল। সবুজ আলো আমার ভালো লাগে, চোখের আরাম হয়। লোকটা সুলতানার ঘরটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, তারপর উঠে দাঁড়ালো। চলে যাচ্ছেন? না তো, আর তোমার বাড়িটা আমার দেখতে ইচ্ছে করছে, সবগুলো ঘর দেখতে ইচ্ছে করছে আমার। দেখাবে না আমায়? সুলতানা এক এক করে 3টে ঘর ওকে ঘুরিয়ে দেখালো। লোকটা একদম চুপচাপ সব ঘরগুলো দেখল। তারপর যেখানে প্রথম বসেছিল সে ঘরে ফিরে এসেই বলল, আমার নাম শঙ্কর। সুলতানা
এই প্রথম ভালো করে শঙ্করকে দেখল। মাঝারি উচ্চতার সাধারণ চেহারা, কিন্তু তার চোখ দুটো আর সবার চেয়ে আলাদা। পরিষ্কার স্বচ্ছ দৃষ্টি, উজ্জ্বল, মাঝে মাঝে কিসের আভায় যেন ঝকঝক করে উঠছিল। শরীরটা টান টান, কানের পাশে জুলপিতে পাক ধরতে শুরু করেছে। খাকি রঙের গরম কাপড়ের ট্রাউজার আর লম্বা সাদা শার্ট পরে আছে। শার্টের কলার ওপরে উঁচু করে তোলা। শঙ্কর এমনভাবে কার্পেটের উপর বসেছিল যে সুলতানার মনে হলো যেন শঙ্কর নয়, সুলতানা নিজেই তার খদ্দের। একটা একটা অস্বস্তিকর চিন্তা। বলুন, কি কাজে লাগতে পারি আপনার? আমি কি বলবো? তুমি আমায় ডেকে এনেছো, তুমি বলো আমি তোমার কি কাজে লাগতে পারি। সুলতানা কিছু বলছে না দেখে শঙ্কর আবার উঠে বসল। আচ্ছা আচ্ছা, আমি বলছি শোনো। তুমি ভুল ভাবছো। তোমার কাছে যারা আসে আমি তাদের মতো নই। যারা তোমাকে কিছু দিয়ে যায় তেমন না, আমার ফিজ আছে। তাই আমাকে যারা ডাকে আমাকে তাদের কিছু ফিজ দিতে হয়। আপনি কাজ কি করেন? ওই যা তোমরা করো। কি? তুমি কি করো? আমি তো কিছুই করি না। আমিও কিছু করি না। এটা কোনো কথা হলো নাকি? কিছু না কিছু তো নিশ্চয়ই করেন আপনি। হ্যাঁ, তুমিও কিছু না কিছু তো নিশ্চয়ই করো। আমি ছক করি। আমিও ছক করি। তো এসো দুজনে মিলে ছক করি। আমি তো রেডি, কিন্তু ছক করার জন্য আমি কিন্তু কখনো পয়সা দিই না। মাথাটা তো খারাপ নাকি? হ্যাঁ, এটা কোনো লঙ্গরখানা নয়। হ্যাঁ, আর আমিও কোনো ভলেন্টিয়ার নই। হ্যাঁ, ভলেন্টিয়ার আবার কি? ভলেন্টিয়ার হলো গাধা। আরে আমিও কোনো গাধা নই। কিন্তু তোমার সঙ্গে যে লোকটা থাকে ওই খুদাবাক্স, ও তো একটা আস্ত গাধা। কেন? কারণ কিছুদিন ধরেও আজকাল একজন ফকিরের কাছে গিয়ে পড়ে থাকছে। আচ্ছা, ভাবছে তাতে ওর ভাগ্যের তালা খুলে যাবে। কিন্তু যে নিজের ওপর বিশ্বাস হারিয়ে বসে আছে তার ভাগ্যের তালাতেও তো মূর্ছে লেগে গেছে। যাগে বাদ দাও, ছাড়ো ওসব কথা। তুমি থাকবে না যাবে? হ্যাঁ, থাকতে পারি, কিন্তু আগে যে শর্তের কথা বললাম সেই শর্তে। সুলতানা উঠে দাঁড়ালো। তো যাও, ভাগো এখান থেকে। শঙ্কর ধীরে সুস্থে উঠল। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি মাঝে মাঝে এই বাজারটার ভেতর দিয়ে যাই। তোমার যখন দরকার হবে ডাকতে পারো। আমি অনেক কাজের লোক। চলি। শঙ্কর চলে গেল। আর সুলতানা কালো জামা কাপড়ের কথা ভুলে অনেকক্ষণ ধরে তার কথাই ভাবতে লাগল। তার কথাগুলো সুলতানার কষ্টটা যেন অনেকটা কমিয়ে দিয়েছিল। আম্বালায় থাকতে শঙ্কর যদি তার কাছে আসতো, সুলতানা হয়তো তাকে ধাক্কা মেরে বার করে দিত। তখন সুলতানার অবস্থা ভালো ছিল, কিন্তু এখানে এসে অবস্থা খারাপ হয়ে গেছে। মন ভালো নেই। এখানে শঙ্করের কথাগুলো তার ভালোই লেগেছে। সন্ধেবেলা যখন খুদাবাক্স এলো, সুলতানা জিজ্ঞেস করল, কোথায় ছিলে সারাদিন? वो पुराने किले के पास কিছুদিন ধরে সেখানে এক বাবা এসে রয়েছেন। তার কাছে যাই, যদি কিসমত ফেরে। কিছু বললেন উনি? না, এখনো প্রসন্ন হননি উনি। কিন্তু সুলতানা, আমি যে ওনার এত সেবা করছি এ ব্যর্থ হতে পারে না। আমাদের কিসমত নিশ্চয়ই ফিরবে। সুলতানার মনে মুহররমের কালো পোশাকের চিন্তা ফিরে এসেছিল। কাঁদতে কাঁদতে সে খুদাবক্সকে বলল, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াও, সামনে মুহররম আসছে, কিছু ভেবেছো? আমার আমার কালো পোশাক চাই। বাড়িতে একটা পয়সা নেই। সোনার বালা ছিল, এক এক করে সব বিক্রি হয়ে গেছে। তুমি বলো এবার কি হবে? আমার তো মনে হচ্ছে দিল্লিতে আসার পর
খোদা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার কথা শোনো, তুমি আবার ওই ফটো তোলার কাজ শুরু করো, কিছু তো রোজগার হবে। কিন্তু কাম শুরু করনে কে লিয়ে ভি তো কিছু টাকার দরকার। তুমি এমন ভাবে কথা বলো না, তকলিফ হয় আমার। এখন সত্যি মনে হচ্ছে আম্বালা ছেড়ে আসাটা খুব ভুল হয়ে গেছে আমার। কিন্তু যা হয় সব খুদার ইচ্ছাই হয়। शायद আর কিছুদিন তকলিফ আছে, তারপর দেখো সব ঠিক হয়ে যায়গা। আল্লাহ দোহাই তোমাকে, কিছু একটা করো, চুরি করো, ডাকাতি করো, যা পারো করো, কিন্তু আমাকে একটা সালোয়ার কেনার টাকা এনে দাও। আমার কাছে সাদা কামিজ আছে, সেটা আমি কালো রং করিয়ে নেব। আর ওই সাদা মসলিনের যে দুপাট্টাটা যেটা দিওয়ালির জন্য আনা হয়েছিল, ওটাও রং করে নেব। নয়, শুধু সালোয়ার দরকার, সেটা তুমি যেভাবে পারো নিয়ে এসো, যে করেই হোক। খুদা বখশ উঠে বসলো। না হলে আমার মরা মুখ দেখবে বলে দিলাম। কি বলছো তুমি? শুধু মধু জোর করে যাচ্ছ। আমি কোথা থেকে আনবো? আমার কাছে তো নেশা করার পয়সা ভি নেই। আমি জানি না, যা খুশি করোগে, যেভাবে পারো আমাকে 4.5 গজ সাটিনের কাপড় এনে দাও। দোয়া করো কে খুদা যেন আজ 2-3 জন গ্রাহক তোমায় পাঠিয়ে দেন। ও, তুমি কিছু করবে না? শোন, তুমি ঠিক পারবে। যুদ্ধের আগে তো এই সাটিনের কাপড় 12-14 আনা গজের দামে কিনতে পাওয়া যেত, কিন্তু এখন 1 টাকা 15 পয়সা করে গজ। তাহলে 4.5 গজের দাম কত হতে পারে? ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, দেখি কিছু না কিছু উপায় বার করবো আমি। কিন্তু এখনো সব বাদ দাও, আমি হোটেল থেকে খানা নিয়ে আসছি। খুদা বখশ খাবার নিয়ে আসে, দুজনে যা হোক তা হোক করে খায়, তারপর শুয়ে পড়ে। সকালে খুদা বখশ পুরনো কেল্লার পাশে সেই ফকিরের কাছে চলে যাওয়ার পর সুলতানা আবার একা। কিছুক্ষণ শুয়ে থাকে, একটুক্ষণ ঘুমোয়, তারপর এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে লাগলো। দুপুরের খাওয়ার পর সাদা দোপাট্টা আর সাদা কামিজ বের করে নিচের তলার লন্ড্রিতে দিয়ে এলো। সেখানে কাপড় কাচার পাশাপাশি রঙও হতো। ফিরে এসে কিছুক্ষণ ফিল্ম ম্যাগাজিন পড়তে লাগলো। পড়তে পড়তে আবার একসময় ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন 4টে বেজে গেছে। স্নান সেরে গায়ে গরম চাদর দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। প্রায় 1 ঘন্টা ব্যালকনিতেই থাকলো। তখন সন্ধে হয়ে এসেছে, রাস্তার আলো জ্বলে উঠেছে। ঠান্ডাটা একটু বেশি, কিন্তু সুলতানার খারাপ লাগছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার টাঙ্গা আর মোটর গাড়িগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখল শঙ্কর কখন এসে দাঁড়িয়েছে। বাড়ির নিচে এসে ঘাড় উঁচু করে সুলতানার দিকে তাকিয়ে হাসল। সুলতানা কিছু না ভেবে এমনি হাতের ইশারা করল। শঙ্করকে উপরে ডাকল, কিন্তু শঙ্কর ওপরে চলে আসার পর সুলতানা চিন্তায় পড়ল যে তাকে কি বলবে সে এখন। আসলে সে তো এমনি হাতের ইশারা করেছিল, কিছুই না ভেবে। আর শঙ্কর সঙ্গে সঙ্গে চলেও এসেছে, যেন তার নিজের বাড়ি। মাথায় একটা তাকিয়া দিয়ে শঙ্কর শুয়ে পড়ল, ঠিক সেই আগের দিনের মতো। অনেকক্ষণ সুলতানা কিছু বলছে না দেখে শঙ্কর বলল, তুমি আমাকে 1000 বার ডাকতে পারো, 1000 বার চলে যেতেও বলতে পারো, আমি এসবে কিছু মনে করি না। না বসো, কে তোমায় যেতে বলেছে? আচ্ছা, তাহলে আমার শর্তে তুমি রাজি? কি শর্ত? আমাকে বিয়ে করবে নাকি? বিয়ে? তুমি বা আমি, আমরা কেউই কোনোদিন বিয়ে করব না। ওসব আমাদের জন্য নয়। হ্যাঁ, যাকে এসব মামুলি কথা বাদ দাও, কাজের কথা বলো। বলো, কি বলবো? তুমি একটা মেয়ে, এমন কিছু বলো যাতে দুদণ্ডের জন্য মনটা ভালো হয়ে যায়। এই পৃথিবীতে শুধু বেচাকেনা ছাড়াও আরো অনেক কিছু আছে,
পরিষ্কার করে বলো তো, তুমি কি চাও আমার কাছে? ওই যা অন্যরা চায়। তাহলে তোমার সঙ্গে অন্যদের তফাৎ কি রইল? দেখো, তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু ওদের সঙ্গে আমার আকাশ আর পাতালের তফাৎ। কি জানো, এমন এমন অনেক কথা আছে যা বলতে নেই, জিজ্ঞেস করতে নেই, বুঝে নিতে হয়। সুলতানা বেশ অনেকক্ষণ ধরে শঙ্করের এই কথার মানে বোঝার চেষ্টা করতে লাগলো। তারপর বলল, বুঝেছি। তাহলে এবার বলো, কি ঠিক করলে? তোমারই জিত, আমার হার। কিন্তু আর এরকম কোনো মেয়ে পাওয়া যাবে না যে এই রকম শর্তে রাজি হবে। তুমি ভুল করছো। এই বাড়িতেই এমন অনেক মেয়ে আছে যারা বিশ্বাসই করবে না যে তুমি না জেনে প্রতিদিন কত অপমান মেনে নিচ্ছ, কিন্তু তাদের মানা বা না মানাতে কিচ্ছু এসে যায় না। তুমি তোমার মতো, আর তোমার মতো এমন আরো অনেক আছে। শঙ্কর উঠে দাঁড়ায় আর হাসতে থাকে। চলো তাহলে পাশের ঘরে যাই নাকি? পাশের ঘর থেকে যখন আবার এই ঘরে ফিরে আসে, তখন দুজনেই হাসছে, কে জানে কিসের জন্য। চলো উঠি এবার। শঙ্কর যখন বেরোতে যাবে, হঠাৎ সুলতানা তাকে ডেকে বলল, এই শঙ্কর, আমার একটা কাজ করে দেবে? আগে বলো কি কাজ? বললেই তো তুমি বলবে আমি দাম চাইছি। বলো বলো, থামলে কেন? আসলে সামনে মুহররম আসছে, আমার কাছে অত টাকা নেই যে একটা কালো সালোয়ার বানাবো। এখানকার অবস্থা তো তোমায় বলেছি। আমার কাছে যে সাদা কামিজ আর দুপাট্টা আছে সেগুলোকে আমি কালো রং করতে দিয়েছি, কিন্তু ও, তার মানে তুমি চাইছো যে আমি তোমাকে কালো সালোয়ার বানানোর টাকা দিই, তাই তো? না না না, তা বলিনি। বলছিলাম যে তুমি যদি পারো আমায় একটা সালোয়ার বানিয়ে দাও না। কিন্তু আমার কাছে তো পয়সাই থাকে না। আচ্ছা, তাও চেষ্টা করে দেখছি। মুহররমের প্রথম দিনেই কালো সালোয়ার পেয়ে যাবে তুমি, ঠিক আছে? খুশি? তারপর একটু চুপ করে থেকে সুলতানার কানের দুলগুলোর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার এই দুলগুলো আমায় দিতে পারো? এই দুল? কি করবে এগুলো নিয়ে? সস্তার উপর দুল তো, খুব বেশি হলে 5 টাকা দাম হবে। আমি তোমার কাছে দুল চেয়েছি, দাম জিজ্ঞেস করিনি। দেবে কি না বলো? বেশ, এ নাও, নিয়ে যাও। কানের দুল খুলে শঙ্করের হাতে দিয়ে দিল সুলতানা। পরে আফসোস হতে লাগল, কিন্তু শঙ্কর ততক্ষণে চলে গিয়েছে। শঙ্করের কথায় সুলতানার একটুও বিশ্বাস হয়নি। কিন্তু 8 দিন বাদে মুহররমের প্রথম দিন সকাল 9টার সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে সুলতানা দেখে শঙ্কর খবরের কাগজে মোড়া একটা জিনিস সুলতানার হাতে দিল শঙ্কর। এ নাও তোমার কালো সালোয়ার, দেখে নাও। একটু লম্বা হতে পারে। আচ্ছা, চলি এখন। শঙ্কর আর কিছু বলল না, সালোয়ার দিয়ে চলে গেল। তার পরনের প্যান্টটা দোমড়ানো মোচড়ানো, মাথার চুল উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র ঘুম থেকে উঠে এসেছিল। সুলতানা কাগজের মোড়ক খুলে কালো সালোয়ারটা দেখল, ঠিক আনোয়ারির সালোয়ারটার মতন দেখতে। সুলতানার মন ভালো হয়ে গেল। কানের দুলের জন্য যে দুঃখ হয়েছিল সেটাই সালোয়ার পেয়ে আর শঙ্করের কথা রাখায় চলে গিয়েছে। দুপুরে নিচের লন্ড্রিওয়ালার থেকে দোপাট্টার কামিজটা নিয়ে এলো। 3টে কালো পোশাক যখন পরা হয়ে গেছে, এমন সময়
দরজায় টোকা পড়ল। আরে আনোয়ারি, আয় আয়। আনোয়ারি সুলতানার দিকে তাকিয়ে বলল, কামিজ আর দোপাট্টা তো রং করা মনে হচ্ছে, কিন্তু এই সালোয়ার নতুন বানালি? কবে বানালি? দর্জি আজই দিয়ে গেল। বলতে বলতে ওর চোখ পড়ল আনোয়ারির কানের দিকে। এই এই দুলগুলো, এগুলো কোত্থেকে কিনেছিস? আজই আনিয়েছি। এরপর কিছুক্ষণ দুজনের কেউ আর কোনো কথা বলতে পারল না, চুপ করে গেল একদম। শুনলেন সাদাত হাসান মান্টোর গল্প কালো সালোয়ার। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও খদ্দেরের চরিত্রে দেবরাজ ভট্টাচার্য, সুলতানার চরিত্রে জয়তী চক্রবর্তী, শঙ্কর দুর্বার শর্মা, খুদাবক্স জয়দীপ সেন, আনবারি দেবশ্রী মুখার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র, গল্পের ভাষান্তর, অডিও রূপান্তর, সূত্রধার এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন আরো অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন